কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে আজও পুশিনের চেষ্টা বিএসএফের। দিল্লিতে চলছে বিজিবি বিএসএফের বৈঠক। রামিসা হত্যা মামলায় তড়িৎ পদক্ষেপ সহ বিভিন্ন সাফল্যের পুরস্কার পেল পুলিশ। চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার চার্জ গঠন কাল। 6 শিশু মৃত্যুর ঘটনায় আদ্দিন হাসপাতালের জবাব পেলে সিদ্ধান্ত কাল। ডেঙ্গু রোধে প্রস্তুতি নিচ্ছে সরকার, জানালেন মন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত 4, আহত অনেকে। চলছে উদ্ধার অভিযান। দ্বিতীয় দিনের মতো সারা দেশে চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন সহ 6 দফা দাবি। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের ইসরায়েল ইরানের পাল্টাপাল্টি হামলা। জেরুজালেমে মার্কিন দূতাবাস বন্ধ। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে আবারও পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদিকে পঞ্চগড়ের বড়বাড়ি ও ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্ত থেকে 21 জনকে ফেরত নিয়েছে বিএসএফ। কুড়িগ্রামের রৌমারী ও লালমনিরহাটের আদিতমারি পাটগ্রাম সীমান্তে গভীর রাতে কয়েক দফা পুশিনের চেষ্টা চালানো হয় বলে জানায় বিজিবি। তবে বিজিবির টহল দল ও গ্রামবাসীর শক্ত অবস্থানের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়। সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে জানায় বিজিবি। যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড। এই কারণে ইদানিং দেখতেছি যে ভারতের কিছু বলতে বোঝা যাচ্ছে যে ভালোই লোকজন পুশিং করতেছে, ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, বর্ডার ওভারটেক করে এদিকে আসতেছে। আমরা ধরেন গত রাতও এই সারা রাত ধরে এই যে বর্ডার এলাকায় আমরা পাহারা দিচ্ছি, যে অবৈধভাবে যারা বাংলাদেশে যাতে কোনোভাবে কোনো ভারতীয় নাগরিক যাতে অবৈধভাবে বাংলাদেশে আসতে না পারে। আমরা চাই যে আমাদের দেশে ইন্ডিয়া থেকে অবৈধভাবে কোনো লোকজন যদি না আসে, আমরা সহ এলাকাবাসী সহ বিজিবি সহ আমরা একসাথে আছি। পুশিনের আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা শুরুতেই চলে যাব পঞ্চগড়ে। সেখানে আছেন আমাদের সহকর্মী সর্দার হায়দার। হায়দার, সীমান্তে আজ কি চিত্র দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। যে গতকালকের যে রাতটা ছিল সেটা কিন্তু একটু অন্যরকম রাত ছিল, কারণ বিজিবি এবং স্থানীয় যে মানুষজন তাদের প্রতিরোধের সম্মুখে কিন্তু বিএসএফ বাধ্য হয়েছে যে 10 জনকে আটকে রাখা হয়েছিল শূন্য রেখায়, তাদেরকে কিন্তু বিএসএফ সরিয়ে নিতে বাধ্য হয়েছে। এবং গতকালকের রাতের যে ঘটনাটা, বেশ কয়েকবার সীমান্তের যে লাইটগুলো ছিল সেগুলো বেশ কয়েকবার তারা বন্ধ করে দেয়, আবার জ্বালিয়ে দেয়। এরকম বেশ কয়েকবার হওয়ার পরে প্রথমত সেই 10 জনকে কিন্তু তারা নিয়ে যায় ভারতের অভ্যন্তরে। তারপরে আবার রাত 1:30টার দিকে যে স্থানে তাদেরকে রাখা হয়েছিল ঠিক সেখানে আবার নিয়ে আসা হয়, এবং সেখান থেকে কিন্তু রাত 2:30টার দিকে আবার তাদেরকে নিয়ে যাওয়া হয়। তো সারা রাত কিন্তু বিজিবি এবং যে স্থানীয় যারা ছিল তারা কিন্তু সেখানে কঠোর অবস্থানে ছিল, এবং এই কঠোর অবস্থানে থাকার কারণে কিন্তু বিএসএফ তাদেরকে সরিয়ে নিতে বাধ্য হয়। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে কিন্তু এই জায়গাটিকে পরিদর্শন করছেন, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে। এবং পঞ্চগড়ের যেটা এখানে দেখতে পাচ্ছি যে বিজিবি কিন্তু এখনো সতর্ক অবস্থানে রয়েছে। পঞ্চগড়ে 277 কিলোমিটার ভারত বাংলাদেশের সীমান্ত রয়েছে। সীমান্তের সব স্থানে কিন্তু বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে, এবং স্থানীয় যে অধিবাসীরা রয়েছেন তারাও কিন্তু বিজিবির সঙ্গে কিন্তু সংহতি প্রকাশ করে তাদের পাশে রয়েছেন। যে কোনোভাবেই যে কোনো মূল্যে ভারতীয় এই যে অবৈধ অনুপ্রবেশ সেটাকে তারা ঠেকিয়ে রাখার চেষ্টা করছে। এবং এখন পর্যন্ত আমরা পঞ্চগড়ে আর কোনো পুশিংয়ের চেষ্টার খবর আমরা পাইনি এখনো কিন্তু সাধারণ মানুষ এবং বিজিবির যে সতর্ক অবস্থান সেটা কিন্তু অব্যাহত রয়েছে। এবং আমরা এই যে বড়বাড়ি সীমান্তের যে এলাকাটিতে রয়েছি সেই এলাকায় কিন্তু এখনো সাধারণ মানুষজন কিন্তু এসে সেই জায়গাটিকে পরিদর্শন করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি মেহেরপুরে, সেখানে অপেক্ষা করছে আমাদের সহকর্মী ডালিম। একটু মেহেরপুরের সীমান্তের খবর একটু জানাবেন আমাদেরকে।
ধন্যবাদ হায়দার। মেহেরপুর সহ অন্যান্য সীমান্তে সারা দেশেই কিন্তু এক ধরনের উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে। আমাদের মেহেরপুরেও সেই ধরনের পরিবেশ রয়েছে। আমরা গতকালকে সন্ধ্যাবেলায় মুজিবনগর সীমান্তের 6 বিজিবির অধীনে একটি এরিয়াতে কৃষকদের মাধ্যমে জানতে পেরেছিলাম এখানে কিছু পুশিনের চেষ্টা করা হয়েছে, অর্থাৎ যে কৃষকরা সাধারণত আসে তার বাইরেও কিন্তু এক ধরনের কিছু অপরিচিত লোক দেখা গিয়েছিল। পরবর্তীতে বিজিবি কর্তৃপক্ষের সাথে কথা বলার পরে আমরা সেখানে আসলে তাদের কোনো দৃশ্যমান অস্তিত্ব পাইনি। পরবর্তীতে যেটা আমরা শুনতে পেয়েছি সেটি হচ্ছে যে হয়তো ওপার থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তারা বিভিন্ন সীমান্ত দিয়ে চেষ্টা করছে এখানে পুশিন করার, কিন্তু আমাদের বিজিবি এবং স্থানীয় জনতার প্রতিরোধে সেই কার্যক্রমটি তাদের সফল হয়ে উঠছে না। আমি যদি একটু বলি, আমরা যেখানে অবস্থান করছি এখন এইখানে এই পাশেই ভারতীয় বিএসএফ এর একটি ব্যাটালিয়ন সেক্টর রয়েছে, যেটি হচ্ছে ডাকুদিয়া যে ক্যাম্প বলে আর কি। কিন্তু আমাদের অপর প্রান্তে আরেকটি বিওপি রয়েছে, বর্ডার আউটপোস্ট রয়েছে আনন্দবাস বিওপি। সেই আনন্দবাস বিওপি আসলে তাদের 3টা ক্যাম্পকে কিন্তু কভার করে। সব মিলিয়ে আজকে নয়াদিল্লিতে বিজিবি এবং বিএসএফ এর যে কমান্ডার পর্যায়ের বৈঠক হচ্ছে এবং সেই 4 দিন ব্যাপী সেই বৈঠকে আসলে হয়তো বড় ধরনের কোনো আমরা সিদ্ধান্ত দেখতে পাবো। কিন্তু আমাদের এই সীমান্তের সমস্যাটা ইতিপূর্বেও ছিল, এখনো দৃশ্যমান, চলমান। আসলে এই সীমান্তের সমাধানটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে? আরেকটু যদি বলি তাহলে 2019 সালের নাগরিকত্ব যে আইন, সেই আইনের মধ্য দিয়ে কিন্তু নতুনভাবে ভারত সরকার আসলে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত দিয়েছে, যেটি তে ভোটার কার্ড বা আধার কার্ড যারা রয়েছে তারাও কিন্তু আসলে এক ধরনের ইতস্ততের মধ্যে রয়েছে। তো এই সীমান্তের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম মেহেরপুর থেকে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাদের। দিল্লিতে আজ শুরু হয়েছে 4 দিন ব্যাপী বিজিবি বিএসএফ এর 57তম মহাপরিচালক পর্যায়ের বৈঠক। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর 2 বাহিনীর মধ্যে এটিই প্রথম এই পর্যায়ের বৈঠক। এবারের সম্মেলনে বাংলাদেশ 7টি বিষয় অগ্রাধিকার ভিত্তিতে উপস্থাপন করছে। সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা, পুশিন, অবৈধ অস্ত্র চোরাচালান, মাদক পাচার, ভারতীয় চোরাকারবারি চক্রের তৎপরতা, নোম্যান্স ল্যান্ড থেকে 150 গজের মধ্যে অননুমোদিত স্থাপনা নির্মাণ এবং ভারতে আশ্রিত পার্বত্য সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম। দিল্লির লোধি রোডে বিএসএফ সদর দপ্তরে এই বৈঠক চলবে 11 জুন পর্যন্ত। রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিট দেয়া সহ বিভিন্ন ইস্যুতে দ্রুত পদক্ষেপ নেয়ায় পুলিশদের পুরস্কার ও আর্থিক সহায়তা দেয়া হয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। বলেন, পুলিশ এখন জনবান্ধব হয়েছে, কাজের স্বীকৃতি ভালো কাজ অব্যাহত রাখতে প্রেরণা যোগায়। দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাভাবিক সময়েও তারা এই কঠিন দায়িত্বটা পালন করে যাচ্ছে, এটা অবশ্যই প্রয়োজন। সেই জন্য তাদেরকে আমরা স্বীকৃতি দিচ্ছি। এখানে 3 জন, রামিসা দর্শন হত্যাকাণ্ডের ঘটনায় 9 জন, মুন্সিগঞ্জের একজন অজ্ঞাতনামা কিশোরীর লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছিল, তাদের মধ্যে 3 জন তদন্তকারী কর্মকর্তা এবং তাদের সহায়তাকারী 2 জন। এই 3 জনকে আমরা পুরস্কৃত করছি। আবদিন হাসপাতালের 6 শিশু মৃত্যুর ঘটনায় শোকজের জবাব দিতে আরো 2 দিন সময় দেওয়া হয়েছে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, আগামীকাল এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। সকালে সচিবালয়ে এই কথা জানান তিনি। বলেন, এ ঘটনায় সরকার আইনজীবী নিয়োগ করে সঠিকভাবে প্রতিবেদন এবং সিদ্ধান্তের বিষয়ে সুপারিশ করবে। হাসপাতাল কর্তৃপক্ষ যদি তাদের আইনজীবী নিয়োগ করে শিশুদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়, সেই ব্যাপারে সরকারের কিছু বলার নেই, জানিয়ে মন্ত্রী বলেন, তবে এর কারণে তাদের বিরুদ্ধে সরকারের সিদ্ধান্তে কোনো পরিবর্তন হবে না। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের টিকা দেওয়ার পর শিশুদের শরীরে অ্যান্টিবডি তৈরি হতে 20 জুন পর্যন্ত সময় লাগবে। আমরা 2 দিন টাইম দিয়েছি ওনাদেরকে, 2 দিন টাইম দিয়েছি, আজকে এবং কালকে ওনারা ওনাদের রিপ্লাই দিবেন, তারপরে আবার আমরা সিদ্ধান্ত নেব। আমরা মিনিস্ট্রি আমরা দেখবো আমাদের আইনানুগভাবে আমাদের পারমিশনের সাথে কি কি ব্যত্যয় ঘটেছে, কি অপরাধ করেছে, উই উইল গো টু টেক অ্যাকশন এগেইনস্ট দেম। মাসিক বেতন 50,000 টাকা নির্ধারণ ও চিকিৎসক সুরক্ষা আইন সহ 6 দফা দাবিতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। সকাল থেকে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের আহ্বানে এই কর্মসূচি শুরু হয়। রংপুর, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম সহ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা এই কর্মসূচিতে যোগ দিয়ে কর্মবিরতিতে আছেন। আমাদের
দাবি যদি মেনে না নেওয়া হয় তবে আমরা কঠোর আন্দোলনের ডাক দিব। আমাদেরকে যেভাবে তৈরি করা হয় সেই অনুযায়ী যে একটা কাজের পরিবেশ সেটা আমাদের যথাযথভাবে সব জায়গায় দেওয়া হয় না। ত্রয়োদশ জাতীয় সংসদের 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশন রোববার শুরু হয়েছে, যা 9 জুলাই পর্যন্ত চলবে। আজ বেলা 3টায় দ্বিতীয় দিনের মতো বসবে অধিবেশন। আগামী 11 জুন 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের প্রথম বাজেট। রোববার বৈঠকের শুরুতে এই অধিবেশনের জন্য সভাপতি মণ্ডলের মনোনয়ন দেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। রীতি অনুযায়ী সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণ করা সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে সংসদ। চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামি মনিরের বিরুদ্ধে পুলিশের তদন্ত প্রতিবেদন আমলে নিয়েছেন আদালত। সকালে চট্টগ্রাম শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালত এই অভিযোগ আমলে নেন। আগামীকাল এই অভিযোগের চার্জ গঠন করা হবে। শুনানির সময় আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। এর আগে 21 মে চট্টগ্রামের বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় 4 বছরের শিশুকে গুদাম ঘরে ধর্ষণের ঘটনা ঘটে। মামলাটি বিজ্ঞ আদালত, ম্যাজিস্ট্রেট আদালত থেকে বদলি হয়ে আমাদের বিজ্ঞ আদালতে এসেছে, ট্রাইব্যুনালে এসেছে। এই ট্রাইব্যুনাল আজকে এই মামলাটি অভিযোগ আমলের জন্য ছিল। বিজ্ঞ আদালত পুলিশ প্রতিবেদনে সন্তুষ্ট হয়ে 9-1 ধারায় এই মামলাটি অভিযোগটি আমলে গ্রহণ করেছেন এবং আগামীকাল 4 শুনানির জন্য দিন ধার্য করেছেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ 28 আসামির মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে সূচনা বক্তব্য উপস্থাপন করবে প্রসিকিউশন। এরপর শুরু হবে সাক্ষ্য গ্রহণ। একই ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডে সহায়তা সহ 5 অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হবে। এছাড়াও ডিজিএফআই এর জেআইসিতে গুম নির্যাতন মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে। ঢাকার সাভারের আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয় পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল। সকালে তিনি আকস্মিক কার্যালয়টি পরিদর্শন করেন। পরিদর্শনকালে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি, নাগরিক সেবার মান এবং সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম নিয়ে একাধিক অনিয়ম ও দায়িত্বে অবহেলার চিত্র উঠে আসে। প্রতিমন্ত্রীর উপস্থিতির সময় কার্যালয়ের সহকারী ভূমি কমিশনার অফিসে ছিলেন না। প্রতিমন্ত্রী আসার প্রায় 15 থেকে 20 মিনিট পর তিনি কর্মস্থলে পৌঁছান। 8 জন কর্মকর্তার মধ্যে নির্ধারিত সময়ে উপস্থিত ছিলেন মাত্র 2 জন। সেবা প্রার্থীদের সঙ্গেও কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি নাগরিক সেবায় দীর্ঘসূত্রিতা ও ভোগান্তির বিষয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আবারও অবৈধ দখলে কক্সবাজার সমুদ্র সৈকত। মাত্র 3 মাস আগে যৌথ বাহিনীর অভিযানে উচ্ছেদ করা হয় প্রায় 930টি অবৈধ দোকান ও স্থাপনা। দখলমুক্ত হয় সৈকতের বালিয়াড়িও। পরিবেশবাদীদের অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেটের মদদে চলছে এই দখল বাণিজ্য। আর ব্যবসায়ীদের দাবি পুনর্বাসন। ইরফানুল হাসানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের অন্যতম আকর্ষণ এর প্রাকৃতিক বালিয়াড়ি ও ঝাউবন। কিন্তু সুগন্ধা, কলাতলি সহ বিভিন্ন পয়েন্টে আবারও গড়ে উঠেছে শত শত অবৈধ দোকান ও অস্থায়ী স্থাপনা। গত মার্চে জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সৈকতের বালিয়াড়ি থেকে প্রায় 930টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। কিছুদিন উন্মুক্ত থাকলেও 3 মাসের মধ্যেই আবারও দখল হয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। পরিবেশবাদীদের অভিযোগ, একটি প্রভাবশালী সিন্ডিকেটের মদদে দীর্ঘদিন ধরে সমুদ্র সৈকত ও অবৈধ বাণিজ্য চলছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ এবং পর্যটন শিল্প। বারবার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সুগন্ধা পয়েন্ট, লামনি পয়েন্ট, কলাতলি পয়েন্ট কয়েকজন সিন্ডিকেটের কবলে, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কাঠ বাণিজ্যের সাথে জড়িত, যারা দীর্ঘদিন ধরে সমুদ্র সৈকত বালিয়াড়ি দখলের সাথে জড়িত, তারা যে সরকার আসুক তারা ঘুরে ফিরে ক্ষমতা প্রয়োগ করে শুধুমাত্র প্রশাসনকে হাত করে। পরিবেশ অধিদপ্তরের মতে বালিয়াড়ি ধ্বংস হলে ক্ষতিগ্রস্ত হয় জীববৈচিত্র্য এবং বাড়ে উপকূলীয় ঝুঁকি। তাই দ্রুত দখলমুক্ত করার তাগিদ তাদের। টেম্পোরারি স্থাপনাগুলা কিন্তু আপনার যেটা একবারে উচ্ছেদ করা হয়েছিল পুনরায় আবার হয়েছে, এবং এটা যে হয়েছে সেটা কিন্তু অবৈধ। সুতরাং সেগুলাকে কিন্তু পুনরায় আবার উচ্ছেদ করতে হবে। তবে জেলা প্রশাসন বলছে উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে উচ্চ আদালতের রিট হওয়ায় পরবর্তী পদক্ষেপ আদালতের নির্দেশনার উপর নির্ভর করছে। হাইকোর্টে একটা রিট করছে, রিটের ভিত্তিতে আমরা রিটের জবাব দিচ্ছি।
করতে হবে, নির্দেশনা দিলে সেভাবে আমরাই করবো। অন্যদিকে ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি উচ্ছেদের সময় পুনর্বাসনের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা মেনে আমরা সরে গিয়েছি, কিন্তু আমাদেরকে কথা দেওয়া হয়েছিল পুনর্বাসন দিয়ে, ওটার কোনো আজ পর্যন্ত সুরাহা আমরা পাইনি। কোথায় যেতে পারতেছি না, আবার চলে আসলাম। ফ্যামিলি আছে, মা বাবা আছে। 3 মাস আগে উচ্ছেদ আবারও পুনর্দখল। কক্সবাজার সৈকতের বালিয়াড়ি ঘিরে এই চিত্র দেখাচ্ছে শুধু অভিযান নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ফেনী নোয়াখালী জাতীয় মহাসড়কের পাশে দাগনভূঞা পৌরসভার অস্থায়ী ময়লার ভাগাড়। নির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনার অভাবে পৌর এলাকার সব ধরনের আবর্জনা বছরের পর বছর ফেলা হচ্ছে এখানে। পচা বর্জ্যের দুর্গন্ধ, ধোঁয়া আর জীবাণুর কারণে স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। দুর্ভোগে পড়ছেন পথচারী ও যাত্রীরা। ইয়াসিন সুমনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দাগনভূঞা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কৃষ্ণরামপুর এলাকায় প্রায় 3 বছর ধরে ফেলা হচ্ছে পৌরসভার ময়লা আবর্জনা। ধীরে ধীরে পুরো এলাকায় পরিণত হয়েছে বিশাল এক ভাগাড়ে। ময়লার স্তূপে সারাক্ষণ ঘুরে বেড়ায় কুকুর, গরু, ছাগল সহ বিভিন্ন প্রাণী। চারদিকে ছড়িয়ে জীবাণু, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন। স্থানীয়দের অভিযোগ, দুর্গন্ধ ও আবর্জনা পোড়ানোর ধোঁয়ায় শ্বাসকষ্ট, অ্যাজমা, অ্যালার্জি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচলকারী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দুর্গন্ধের কারণে অনেককে নাক মুখ চেপে পথ পার হতে হয়। যানবাহনের চালকেরাও এলাকা অতিক্রম করার চেষ্টা করেন, এতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। এরকম রাস্তার পাশে ময়লা ফেলার কারণে মানুষ খুবই অস্বস্তিতে আছে। আশেপাশের লোকজন এখানে থাকতে অনেক কষ্ট হচ্ছে। গাড়িতে যে লোকজন আপ ডাউন করতে হয় তারাও নাক চেপে এখানে চলাফেরা করতে হচ্ছে। রাস্তার উপর দিয়ে অনেক বাজারের ময়লা আবর্জনা ফেলাই রাখছে, মানুষ গন্ধে বাসে থাকতে পারতেছে না। স্থানীয়দের দাবি, উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলার ফলে পরিবেশ দূষণের পাশাপাশি বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ছে রোগ জীবাণু। দ্রুত বিকল্প স্থানে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। স্থায়ী সমাধানের জন্য সরকারি প্রকল্প হাতে নেওয়া হলেও স্থানীয় কিছু জটিলতার কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না বলে দাবি প্রশাসনের। এখানে স্থানীয় একটু বাধার কারণে আমরা এটা করতে পারছি না। তো আমরা চাই, আমরা তাদের সাথে একাধিকবার বসেছি, আমরা ভবিষ্যতে আবার বসবো, যে যেন তারা আমাদেরকে এখানে এই জায়গাটা যেন আমাদের করার জন্য তারা যেন আমাদেরকে সহযোগিতা করে। দুর্গন্ধ, দূষণ আর স্বাস্থ্য ঝুঁকির এই ভাগাড় থেকে মুক্তি পেতে প্রশাসনের সুদৃষ্টি চান স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শেরপুরের শ্রীবর্দী উপজেলায় ব্রিজের অভাবে দুর্ভোগে পোহাচ্ছেন 5 গ্রামের মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে নরবরে কাঠের সাঁকো দিয়ে প্রতিদিন পার হচ্ছেন শিশুসহ বৃদ্ধারা। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময়ে সেতুর দাবি করে আসলেও শুধু আশ্বাসই মিলেছে, আর তা বাস্তবায়ন হয়নি। তবে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি নির্মাণে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জুবাইদুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নেই সেতু, নেই চলাচলের উপযুক্ত রাস্তা, নদীর উপর আছে শুধু ছোট্ট একটি কাঠের সাঁকো, যা দিয়েই ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে শেরপুরের শ্রীবর্দী উপজেলার 5 গ্রামের কয়েক হাজার মানুষ। নাব্য হারিয়ে এখন নদীটি পরিণত হয়েছে খালে। গভীরতা কমে যাওয়ায় পানি ধরে রাখতে পারে না সোমেশ্বরী। একটু বৃষ্টি হলেই কানায় কানায় ভরে দুকুল ছাপিয়ে পানি উপচে পড়ে। এতে দুর্ঘটনার আশঙ্কায় দিন পার করছেন স্থানীয়রা, আর বাকি সময় নদীতে থাকে হাঁটু সমান পানি। সীমান্ত তীরবর্তী নদী হওয়ায় বিপাকে বিজেপি সদস্যরাও। একটি সেতুর অভাবে বর্ডারে ঠিকমতো টহল দিতে পারছেন না তারা। অসুস্থদের সময় মতো চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতেও বেগ পেতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধি আসে যায়, মেলে না ব্রিজের দিশা। প্রায় 30-35 বছর ধরে আমরা এই রাস্তায় চলাফেরা করতে পারি না। আমাদের অনেক অসুবিধা। বন্যা আসলে গরু বছর মারা যায়, মানুষ মারা যায়। ব্রিজের মানুষজন আসা পায় না, মাল মেতা নিবের পায় না, পোলা পাল্লে হাবালা করা হয় না। সরকার পরিবর্তন হয়,
এমপি মন্ত্রী পরিবর্তন হয় কিন্তু ব্রিজ আশ্বাস দিয়ে আর ব্রিজ তৈরি হয় না। সরকার যেন তাড়াতাড়ি আমাদের এই ব্রিজটা পাকা করে দেন। অবশ্য এলজিডির কর্মকর্তারা বলছেন সেতু নির্মাণের জন্য ইতোমধ্যে নকশা ও মাটি পরীক্ষার কাজ শেষ করে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই শুরু হবে নির্মাণ কাজ। আমাদের এমপি মহোদয়ও এই ব্রিজটার ব্যাপারে আমাদের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে মিনিস্ট্রির সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে যথেষ্ট তৎপরতার সাথে চেষ্টা করছে যেন ব্রিজটা হয়। জনসাধারণের ভোগান্তির কথা তুলে ধরে দ্রুত সময়ের মধ্যে সেতুটি নির্মাণের জটিলতা নিরসনের আশ্বাস দিলেন স্থানীয় জনপ্রতিনিধিও। এলজিডির মিনিস্টার সাহেবের সঙ্গে কথা বইলা, চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বইলা, যেহেতু তারা বলল যে 100 মিটারসে সম্ভব, আমি চেষ্টা করব ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যেই যেন 100 মিটারসের মধ্যে ফেলে টেন্ডারের প্রক্রিয়া আমরা যাইতে পারি। শুধু আশ্বাস নয়, জনদুর্ভোগ কমাতে সরকার দ্রুতই পদক্ষেপ নেবেন এমনটাই চান এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালন করা সদস্যদের ভূমিকার প্রশংসা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। বলেন, বাংলাদেশকে ভালোবেসে ও দেশের সম্মান রক্ষায় জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করে যাচ্ছেন। সোমবার সিরজাপ মিলনায়তনে বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শান্তিরক্ষা কার্যক্রমকে আরও প্রযুক্তি নির্ভর, মানবকেন্দ্রিক ও কার্যকর করতে মন্ত্রণালয়ে কাজ করছে বলেও জানান তিনি। ওনারা জীবন বাজি রেখে এবং ওনাদের পরিবারদেরকেও আমি আজকে স্মরণ করতে চাই যে প্রত্যেকটা ফ্যামিলি তাদের পরিবারের সদস্যকে, তাদের বাবাকে, তাদের স্বামীকে, তাদের ভাইকে পাঠিয়ে দিচ্ছেন যে তারা ফেরত আসবে নাকি সেটা তারা জানেন না। সেটা সেই দেশপ্রেম থেকে, সেই বাংলাদেশের প্রতি সেই ভালোবাসা থেকে কিন্তু তারা এই কাজটি করে যাচ্ছেন। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণের দাবিতে বিভিন্ন শাখার সামনে আজও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে গ্রাহক ফোরাম। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানিয়েছে তারা। গত 24 মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এম জুবাইদুর রহমান পদত্যাগ করেন। পরে সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই তার অপসারণের দাবিতে নানা কর্মসূচি পালন করছেন তারা। আজকে যত ব্রাঞ্চ আছে বাংলাদেশে, ঢাকা শহরের সকল ব্রাঞ্চে আমাদের গ্রাহকের অবস্থান করতেছে। ইসলামী ব্যাংকের কর্মকর্তারা আমাদের সাথে একতা ঘোষণা করে কর্মসূচি পালন করতেছে। এই অপচেষ্টায় সরকার বহন করবে। ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান ও ইয়েমেন। এমন পরিস্থিতিতে নিরাপত্তার কারণে জেরুজালেমে মার্কিন দূতাবাস আজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ঠিক আগেই ইরানের মাহ শহরে পেট্রোকেমিক্যাল স্থাপনা এবং দেশের পশ্চিম ও মধ্যাঞ্চলে বড় ধরনের হামলা চালায় ইসরায়েল। তবে রাজধানী তেহরানের শহর এলাকায় কোনো হামলা হয়নি বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। এর মধ্যেই সৌদি আরবের আল খার্জ বিমান ঘাঁটিতে রহস্যজনক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এই ঘটনায় জড়িত থাকার কথা সরাসরি অস্বীকার করেছে ইরান। মধ্যপ্রাচ্যে আবারও বেজে উঠেছে যুদ্ধের দামামা। লেবাননের রাজধানীতে তেল আবিবের হামলার কড়া জবাব দিতে গত এপ্রিলের পর প্রথমবারের মতো ইসরায়েলে সরাসরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। তবে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির জোরালো আহ্বান উপেক্ষা করেই ইরানে পাল্টা আঘাত হেনেছে ইসরায়েল। এর আগে দুপক্ষকেই দ্রুত আলোচনায় ফেরার তাগিদ দিয়ে নিজের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধবিরতির শর্ত ভেঙে লেবাননে ইসরায়েলি আগ্রাসনের চরম প্রতিশোধ নিল ইরান। রাতের আধার ছিঁড়ে ইসরায়েলের দিকে ধেয়ে যায় একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আইআরজিসির কড়া হুঁশিয়ারি, পুরো এক সপ্তাহ ধরে চলা অবিরাম ও ধ্বংসাত্মক হামলার এটি কেবল শুরু মাত্র। রাতের আকাশে ইসরায়েলের দিকে ধেয়ে যাওয়া এসব ক্ষেপণাস্ত্র দেখে উল্লাসে ফেটে পড়েন সাধারণ ইরানিরা। রাস্তায় নেমে এসে তারা এই পদক্ষেপের প্রতি নিজেদের জোরালো সমর্থন প্রকাশ করেন। তবে ওয়াশিংটনের সংযম দেখানোর আহ্বান তোয়াক্কা না করে ইরানে পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী আগে হুঁশিয়ারি দিয়েছিল ইরান বড় ভুল করেছে এবং হিজবুল্লাহর উপর তাদের হামলা অব্যাহত থাকবে। ইসরায়েলি হামলার পরপরই ইরানকে দ্রুত আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে মার্কিন প্রেসিডেন্ট কড়া ভাষায় জানান, যুক্তরাষ্ট্রের চূড়ান্ত চুক্তির শর্তগুলো মেনে নেওয়া ছাড়া বেনিয়ামিন নেতানিয়াহুর সামনে অন্য কোনো বিকল্প পথ নেই। নিবির আমিন, নিউজ 24। দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে আজ সকালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এখন
এখন পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে শতাধিক মানুষ। স্থানীয় সময় সকাল 7:37 এই কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য মতে ভূমিকম্পটির মাত্রা ছিল 7.8। ভূমিকম্পের পরপরই ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ফিলিপাইন কর্তৃপক্ষ। 2019 সালের পর এই প্রথম উত্তর কোরিয়া সফরে গেলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সম্প্রতি বেইজিংয়ে ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের সাথে আলাদা বৈঠকের পর এটি তার এই বছরের প্রথম বিদেশ সফর। কিম জং উনের সাথে শির এই বৈঠকে পরমাণু নিরস্ত্রীকরণ, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক এবং আন্তঃকোরীয় সংঘাতের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পাবে। এর আগে গত এপ্রিলে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই পিয়ংইয়ং সফরে গেলে বেইজিংয়ের সাথে যোগাযোগ আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছিলেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। এই ছিল নিউজ 24 সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।